সীমা আর কাঞ্চন ছোটবেলা থেকেই একে অপরের একদম খুব ভালো বন্ধু ছিল। সীমা প্রচণ্ড গরিব পরিবারের মেয়ে ছিল। ওর মা বাবা একটা বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ করে থাকত। সীমাও কখনো কখনো তাদের সাথে ওই ঘরে চলে যেত। বাড়ির মালকিন মিসেস শর্মার মেয়ের নাম কাঞ্চন ছিল। ওরা কখনোই বড়লোক গরিবের মধ্যে পার্থক্য করত না। যখনই সীমা ওই বাড়িতে যেত তখনই কাঞ্চন ওর সঙ্গে বসে খেলত। কখনো কখনো যখন কাঞ্চনের সীমার কথা মনে পড়ত তো ও সীমার বাড়িতে ওর সাথে খেলা করতে চলে যেত। কাঞ্চনের মাও কখনো ওকে সীমার বাড়ি যাওয়া থেকে আটকাত না। ধীরে ধীরে ওরা দুজনে বড় হলো এবং কলেজ যেতে শুরু করলো, কিন্তু তারপরেও ওদের দুজনের বন্ধুত্বটা একই রকমই থেকে গেল। বড় হওয়ার পর ওদের আর এক বন্ধু হলো, তার নাম চঞ্চল। চঞ্চলও কাঞ্চনের মতোই একজন বড়লোক বাড়ির মেয়ে ছিল, কিন্তু চঞ্চলের ব্যবহার সীমার সাথে খুব একটা ভালো ছিল না। ও সবসময় বড়লোক গরিবে প্রচণ্ড পার্থক্য করত। তুই জানিস সীমা, আজ অবধি আমার এত ভালো বন্ধু কেউ হয়নি যতটা তুই আমার হয়ে গেছিস। কখনো কখনো মনে হয় যে তুই আমার বন্ধু না, বরং আমার বোন। কারণ তুই আমাকে সবসময় বোনের মতোই ভালোবেসেছিস, আর আমারও তোকে সব সময় নিজের বোনের মতো মনে হয়েছে। কখনো কখনো তো আমার মনে হয় আগের জন্মে নিশ্চয়ই আমরা যমজ বোন ছিলাম। কাঞ্চন সীমার সাথে কথা বলছিল, কিন্তু সীমা তার কোনো জবাবই দিতে চাইছিল না ওকে। কাঞ্চন যখন ওর দিকে তাকালো ও প্রচণ্ড উদাস লাগছিল। আরে, আমি কখন থেকে এখানে তোর সাথে বকবক করছি আর তুই আমার কথার কোনো উত্তরই দিচ্ছিস না, আর তার উপর মন খারাপ করে দাঁড়িয়ে আছিস। কি হয়েছে? যদি কিছু হয় আমাকে বল। কি বলবো তোকে, বাড়িতে আমার বিয়ে নিয়ে কথা হচ্ছে। একবার যদি বিয়ে হয়ে যায়, না জানি তারপর তোর সাথে কবে দেখা হবে। ছোট থেকে আজ অবধি এমন একদিনও হয়নি যেদিন আমরা দুজন দেখা করতে আসিনি। যদি মা বাবা আমার বিয়ে কোথাও দূরে ঠিক করে, তাহলে আমার তোর সাথে আর দেখাই হবে না। আরে তুইও না, কিসব কথা বলে যাস? কি করে আমাদের দেখা হবে না? তুই বিয়ে করে এখান থেকে একটু দূরেই তো যাবি, অন্য পৃথিবীতে তো আর যাবি না। যদি বিয়ের পরে তুই দেখা করতে না আসতে পারিস কোনো ব্যাপার না, আমি দেখা করতে আসব। আমি তো চাই আমাদের বিয়ে যেন একই বাড়িতে হয়ে যায়, তারপর দেখা করতে আসার আর কোনো ঝামেলাই থাকবে না। আমরা দুজন একই বাড়িতে আরামসে থাকবো। এসব বলা খুবই সহজ, কিন্তু তুইও জানিস যে আমাদের বিয়ে কখনোই একই বাড়িতে হবে না। তোর পরিবার অনেক বড়লোক, আর এটা তো স্বাভাবিক যে তোর বিয়ে বড়লোক বাড়িতেই হবে। আমরা চাইলেও তোদের মতো পরিবারে কোনো দিন বিয়ে করতে পারবো না রে। আমি আর তুই কোনো দিন এক হতে পারবো না। দেখ, এরকম কিচ্ছু হয় না। আর তুই জানিস না যে আমার এই সব কথা একদম ভালো লাগে না। মানুষ পৃথিবীতে তার স্বভাবের জন্য গরিব বড়লোক হয়, টাকা দিয়ে নয়। তুই সব সময় এই সব কথা বলে আমাকে রাগিয়ে দিস। আমি তোর সাথে কথাই বলতে চাই না, আমি বাড়ি যাচ্ছি। শোন তো। কাঞ্চন সীমার উপর রেগে গিয়ে নিজের বাড়িতে ফেরত চলে যায়। পরের দিনই সীমার সম্বন্ধের জন্য তার বাড়িতে আত্মীয়রা আসে, আর সেই দিনই মনোজ নামের একটা ছেলের সাথে সীমার সম্বন্ধ একদম পাকা হয়ে যায়। সীমার বিয়ের দিন কাঞ্চন তার বাড়িতে আসে এবং তাকে দেখে প্রচণ্ড আনন্দে তার চোখে জল চলে আসে। দেখ, তুই আমাকে কথা দিয়েছিলি যে তুই আমার বিয়েতে কাঁদবি না। আমি তোকে কাঁদতে দেখলে আমারও কান্না পেয়ে যাবে। এত কষ্ট করে তো এরা আমার মেকআপ করেছে। যদি আমি কাঁদতে শুরু করি, সব মেকআপ খারাপ হয়ে যাবে। আমার শ্বশুরবাড়ির লোকেরা যদি আমাকে বিনা মেকআপে দেখে, ওরা আমাকে এখানেই ছেড়ে চলে যাবে। এখানে বিয়ে তোর হচ্ছে, বিদায় তোর হবে, আর চোখে জল আমার আসছে। তোর একটুও লজ্জা নেই না? নিজের বিয়ের দিনও এইভাবে হাসি মজা করে যাচ্ছিস। আর কিছু না হোক আমাদের দেখানোর জন্যেই একটুখানি তো কেঁদে দে। আমারও মনে হবে যে তোর আমাকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে। কথা বলতে বলতে দুজনের চোখই জলে ভরে আসে এবং দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে এবং কিছুক্ষণ পরে এবং তারপরেই সীমার বিয়ের সমস্ত কাজ শুরু হয়ে যায় এবং তারপরে কনকাঞ্জলি দিয়ে সীমা নিজের শ্বশুরবাড়ি চলে যায়। সীমার বিয়ে একটা খুব গরিব শ্বশুরবাড়িতে হয়েছিল, যারা তার বাপের বাড়ির থেকেও অনেক বেশি গরিব ছিল। মা, আজ আমি প্রথমবার রান্না করব, তাই আপনি বলে দিন যে কি কি রান্না করতে হবে। বৌমা, আমি জানি যে আজ এখানে তোমার প্রথম রান্নাঘর, কিন্তু আমাদের বাড়িতে ডাল, চাল, সবজি আর আটা ছাড়া আর কিছুই নেই। তাই সকালে তুমি রুটি আর সবজি বানাও,
আর রাতে ডাল ভাত বানিও। সীমা সবার জন্য খুব সাধারণ রুটি এবং তরকারি তৈরি করে রাখে। তাদের ঘরে শুধুমাত্র এতটুকুই টাকা আসতো যাতে দুজন মানুষ দুবেলার খাবার কোনো মতেই খেয়ে থাকতে পারত। যদি কখনো সীমার কোনো কিছু খেতে ইচ্ছে করতো তাহলে সেটা কিনে আনার বা সেটা বাড়িতে তৈরি করার পয়সা পর্যন্ত সীমার কাছে ছিল না। শোনো না, আজকে আমার জিলিপি খেতে খুব ইচ্ছে করছে। তুমি আজ আমার জন্য একটু জিলিপি এনো না। ক্ষমা করে দিও সীমা, কিন্তু আমার কাছে এখন অত টাকা নেই যে আমি তোমার জন্য জিলিপি কিনে আনতে পারি। আমি জানি যে যবে থেকে তুমি আমাদের বাড়িতে এসেছো তারপর থেকে আমি আজ অবধি তোমাকে তোমার পছন্দের কোনো কিছু খাওয়াতে পারিনি, আর না তোমাকে কোথাও বাইরে নিয়ে যেতে পেরেছি। কিন্তু এখন বাবার শরীর খুবই খারাপ, তার জন্য আমার সমস্ত টাকা পয়সা তার চিকিৎসা এবং ওষুধের পেছনেই চলে যায়। কিন্তু তুমি চিন্তা করো না, যদি তোমার জিলিপি খেতে ইচ্ছে করে তাহলে আজকে সন্ধ্যের মধ্যে আমি যে কোনোভাবে জিলিপি নিয়ে আসবো। মনোজ এই কথাটা বলে কাজে চলে যায় এবং প্রত্যেক দিন সে সন্ধ্যে 6টার মধ্যে কাজ থেকে বাড়িতে ফিরে আসত। কিন্তু আজকে সন্ধ্যে 7টা বেজে গেলেও মনোজ এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি। কি জানি ও কোথায় চলে গেল। কাজ থেকে বাড়ি আসতে ওর কখনো দেরি হয় না, তাহলে আজ এত দেরি হচ্ছে কেন? আরে চিন্তা করো না বৌমা, কখনো কখনো কাজ বেশি থাকে, তখন দেরি করে বাড়ি ফেরে। এই হয়তো এক্ষুনি চলে আসবে। ওনারা তখন এই বিষয়েই কথা বলছিলেন যে সেই সময়েই মনোজের বন্ধু অশোক তাদের বাড়িতে আসে। শান্তি কাকিমা, আমি ক্ষেত থেকে আসছি। মনোজ আমাকে বলে পাঠালো যে ওর আজকে ক্ষেত থেকে আসতে অনেক টাইম লেগে যাবে, এই জন্য আপনারা আজকে ওর চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে বাবা, তোমায় অনেক ধন্যবাদ। আমরা মনোজেরই অপেক্ষা করছিলাম, ভালো হলো যে তুমি বলে দিলে। মনোজ রাত্রি 9টা পর্যন্ত খেতে কাজ করে এবং তার ইনকাম করা সমস্ত টাকা নিয়ে সে রাত্রিবেলা জিলিপিওয়ালার কাছে যায়। সে নিজের টাকা দিয়ে বেশ কিছু জিলিপি কিনে তাড়াতাড়ি করে নিজের বাড়িতে ফিরে যায়। এই নাও সীমা, তোমার আজকে জিলিপি খেতে ইচ্ছে করছিল না, তাই জন্য আমি তোমার জন্য নিয়ে এসেছি। আরে কিন্তু তুমি যে বলেছিলে তোমার কাছে জিলিপি কেনার পয়সা নেই, তাহলে তুমি এই জিলিপি কোথা থেকে আনলে? আর আমাকে এটা বলো যে আজকে তোমার বাড়ি আসতে এত দেরি কেন হলো? আমি তোমাকে বলেছিলাম না আজকে আমি তোমার জন্য জিলিপি নিয়েই আসব। এই জন্য খেতে অনেক রাত অবধি কাজ করেছি যাতে একটু বেশি টাকা কামাতে পারি আর তোমার জন্য জিলিপি কিনে আনতে পারি। শুধুমাত্র এই জন্যই আমার আসতে দেরি হলো। আরে আমি তো খেতে শুধুমাত্র একটু বেশিক্ষণ কাজই করেছি, এইটুকু কথায় তোমার চোখে জল এসে গেল কেন? হ্যাঁ, তুমি জানো, তোমার এই কথা শুনে আমার বন্ধু কাঞ্চনের কথা মনে পড়ে গেল। ও জানতো যে আমার জিলিপি খুব পছন্দ। ও প্রত্যেক বছর মনে করে আমার জন্মদিনে জিলিপি নিয়ে আসত, কিন্তু একবারও পরীক্ষায় অনেক কম নাম্বার পেয়েছিল, তাই ওর মা বাবা ওকে একদম টাকা দেয়নি, আর তাই ও আমার জন্য জিলিপি কিনতে পারেনি। তাই ও নিজের হাতে ড্রয়িং বানিয়ে বাইরে বিক্রি করে যাতে ও আমার জন্য জিলিপি কিনতে পারে। আজকে তোমার মনে আমার জন্য ভালোবাসা দেখে কাঞ্চনের কথা মনে পড়ল, তাই চোখে জল এসেছে, ব্যাস আর কিছু না। মনোজ সীমার চোখের জল মুছিয়ে দিয়ে তাকে নিজের হাতে জিলিপি খাইয়ে দেয় এবং কিছুদিন পরে সীমার শ্বশুরমশাইয়ের শরীর খুবই খারাপ হয়ে যায় এবং তাই জন্য মনোজ নিজের সমস্ত জমাপুঞ্জি তার চিকিৎসায় ব্যয় করে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত তার জীবন সে বাঁচাতে পারেনি। নিজের বাবার মৃত্যুর পরে মনোজ খুবই দুঃখী হয়ে পড়ে এবং সে তার সমস্ত জমাপুঞ্জি সবকিছু লাগিয়ে দেওয়ার পরেও তাদের অর্থনৈতিক অবস্থা আগের থেকেও আরও বেশি খারাপ হয়ে গিয়েছিল। তারপরে একদিন যখন সীমা নিজের উঠোনে ঝাঁট দিচ্ছিল সেই সময় কাঞ্চন চঞ্চলের সাথে তার নিজের গাড়িতে বসে ওখান দিয়েই কোথাও যাচ্ছিল। তখন ওর নজর সীমার ওপর পড়ে এবং সে তাড়াতাড়ি করে নিজের গাড়ি থামিয়ে চঞ্চলের সাথে তার কাছে যায়। আরে কাঞ্চন, চঞ্চল, তোরা দুজন এখানে? চল না বাড়ির ভেতরে আয়। কাঞ্চন আর চঞ্চল সীমার ঘরে গিয়ে বসে এবং সীমা তাদের সবার জন্য চা করে নিয়ে আসে। ক্ষমা করিস, আমি শুধু তোদের চাই খেতে দিলাম, কিন্তু এখন বাইরে দোকান খোলা নেই, নয়তো তোদের জন্য নোনতা বিস্কিট আনতাম। কোনো ব্যাপার না, তোরা একটু অপেক্ষা কর, আমি তোদের জন্য গরম গরম পকোড়া আনছি। সীমার কথা শুনে কাঞ্চন সীমার রান্নাঘরের দিকে তাকায় এবং সেখানে দেখে যে সমস্ত ডিব্বাই প্রায় খালি ছিল এবং তাদের কাছে পেট ভরে খাবার মতো রেশন পর্যন্ত ছিল না। আরে না না, আমি তো তোকে চা বানানোর জন্যেও বারণই করতাম। আজকাল আমার ডায়েটিং চলছে, আর এই নোনতা বিস্কিট আর পকোড়া না বাবা না, একদম না। যতক্ষণ না আমার ওজন কম হচ্ছে ততক্ষণ আমি এসব কিচ্ছু খাবো না। হ্যাঁ, একবার আমার ওজনটা কমতে দে, তারপর তোর হাতের পকোড়া খেতে নিশ্চয়ই আসবো। আরে কাঞ্চন, মিথ্যে কেন বলছিস? সত্যি সত্যি বলছিস না কেন যে ওর বাড়িতে খাওয়ার মতো কিছুই নেই? এমনিও ওর অবস্থা তো শুরু থেকেই এরকম। আমি তো ভেবেছিলাম
বিয়ের পর হয়তো তোর অবস্থা পাল্টেছে, কিন্তু তোর তো এখনো একই অবস্থা। চঞ্চলের কথায় সীমার দু চোখে জল ভরে আসে এবং চঞ্চলের এই রকম ব্যবহার কাঞ্চনের একদমই পছন্দ হয়নি। তখনই সে কথাটাকে ঘুরিয়ে দিয়ে বলে যে, আরে তুই যা খুশি বলিস সীমা, তুই ওর কথায় কান দিস না। ও তো এমনিই এইসব ভুলভাল বকতে থাকে। এমনিও আজকে যদি তোর সাথে দেখা না হতো, তাও আমি তোর বাড়িতে নিশ্চয়ই আসতাম। মানে? আরে মানে আমি বললাম না যে মা বাবা এখানে নতুন স্কুল খুলেছে, আর আমাদের এখন স্কুলের টিচার দরকার। আর তুই তো জানিস তুই কত ভালো ড্রয়িং করিস, তাই ড্রয়িং টিচারের জন্য তোর থেকে ভালো আর কেউ হবে না। স্কুল তোর বাড়ি থেকে বেশি দূরেও না, তাই তোর যাতায়াতেও কোনো সমস্যা হবে না। দেখ, আমি জানি বিয়ের পর তোর উপর অনেক দায়িত্ব আছে, কিন্তু প্লিজ বারণ করিস না, আমি আশা নিয়ে এসেছি। আসলে সত্যি বলতে আমারও কাজের খুবই দরকার ছিল, আর আমি জানি তুই এইসব আমার সাহায্য করার জন্য করছিস। তোর যা মনে হয় সেটা তোর ব্যাপার। এবার আমি যাই, স্কুল দেখতে গেলাম। যদি তুইও যেতে চাস তাহলে আয়, এমনিও সামনের সপ্তাহ থেকে তোকে জয়েন করতে হবে। কাঞ্চন সীমাকে তার স্কুলেতে ড্রয়িং টিচারের কাজ দিয়ে দেয়, যার জন্য সে প্রতি মাসে তাকে 50,000 টাকা স্যালারি দিত। আরও সীমাকে না জানিয়েই তার হাজব্যান্ডের জন্য একটা খুব ভালো চাকরির ব্যবস্থা করে। সীমা কাঞ্চনকে জড়িয়ে ধরে তাকে অনেক অনেক ধন্যবাদ জানায়। কাঞ্চনের সাহায্যের জন্য সীমার অর্থনৈতিক অবস্থা এখন সম্পূর্ণ ঠিক হয়ে গিয়েছিল। বাহ বাহ, কি সুন্দর গন্ধ আসছে। হ্যাঁ, মনে হয় সুমিত্রা চাচি আজকে মটর পোলাও বানিয়েছে। হ্যাঁ, এই মাটার পোলাওয়ের গন্ধে তো আমার এখনই খিদে পেয়ে গেল। আমার ইচ্ছে করছে সুমিত্রা কাকির কাছে গিয়ে মাটার পোলাও খাই। আরে বাচ্চারা, তো এতে এত ভাবার কি আছে? হ্যাঁ, ভেতরে এসো, আমি তোমাদেরকে মাটার পোলাও খাওয়াবো। সুমিত্রার স্বামীর নিজস্ব চাষের জমি ছিল। জমির অর্ধেকটা জুড়ে সে ধানের চাষ করত, আর বাকি অর্ধেকটাতে মটরের চাষ করত। তাই জন্যই সুমিত্রা মাঝে মাঝেই নিজের বাড়িতে মটর পোলাও বানাতো। ওর হাতে তৈরি মটর পোলাও সবার পছন্দ ছিল। যেদিন যেদিন ও মটর পোলাও বানাতো, সেদিনকে তার মটর পোলাওয়ের গন্ধ গোটা জায়গায় ছড়িয়ে যেত। মাঝে মাঝে এলাকার বাচ্চারা সুমিত্রা চাচির কাছে তার হাতের মটর পোলাও খেতে আসতো, আর সুমিত্রাও খুব সযত্নে তাদেরকে মটর পোলাও খাওয়াতো। বাহ সুমিত্রা কাকি, এই মাটার পোলাওটা খুব সুন্দর খেতে। তোমার মতো মাটার পোলাও কেউ বানাতে পারবে না। হ্যাঁ চাচি, আমি অনেকবার আমার মাকে তোমার মতো মটর পোলাও বানানোর জন্য বলেছিলাম, কিন্তু আমার মাও তোমার হাতের মতো সুন্দর মটর পোলাও বানাতে পারে না। জানি না তোমার মটর পোলাওয়ে তুমি এমন কি জাদু মশলা দাও যে এর মতো স্বাদ আমরা কোথাওই পাই না। আরে আরে, অনেক হয়েছে, আর কত প্রশংসা করবে। আচ্ছা শোনো, তোমরা দুজন এখানে বসে মজা করে মটর পোলাও খাও, ততক্ষণে তোমাদের কাকাকে আমি খেতে মটর পোলাও দিয়ে আসি। সুমিত্রা একটা টিফিন বক্সে সেই মটর পোলাওটা ভরে ক্ষেতের জন্য এগিয়ে যায়। এই নাও, তোমার জন্য খাবার এনেছি। সকাল থেকে কাজ করে করে ক্লান্ত হয়ে গেছো নিশ্চয়ই, আজ তোমার পছন্দের মটর পোলাও বানিয়েছি। ঠিক আছে সুমিত্রা, রেখে দাও, আমি খেয়ে নেব। আরে কি হলো, তোমাকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন? কি আর বলবো তোমাকে সুমিত্রা, প্রত্যেকবারের মতোই কত কষ্ট করে আমরা ফসল ফলাই, কিন্তু কোনো ঠিকাদার আমাদেরকে সঠিক দাম দেওয়ার জন্য প্রস্তুতি নয়। এই কটা টাকায় আমাদের সংসার কিভাবে চলবে? শোনো, তুমি এবারে কোনো ঠিকাদারকে মটর বেচবে না। তার থেকে ভালো তুমি বাজারে গিয়ে নিজে একখানা মটরের ঠেলা লাগাও। আমিও এটাই ভেবেছিলাম সুমিত্রা, কিন্তু বাজারে এত মটর হয়ে গেছে যে সবাইকে সেটা কম দামে বিক্রি করে দিতে হচ্ছে। পরের বছর থেকে আমি আর মটর চাষ করব না। একে চাষ করতে এত কষ্ট হয়, তার উপরে এটা থেকে আমাদের কোনো লাভও হয় না। তুমি এত ভেবো না, বুঝলে? আগে তুমি মটর পোলাও খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। এমনিও তুমি সকাল থেকে কিচ্ছুটি খাওনি। সুমিত্রা মহেশকে মটর পোলাও খাওয়ার জন্য দেয়। আরে বাহ সুমিত্রা, জানি না তোমার মটর পোলাওয়ে কি জাদু আছে যে আমি এটা খেলেই আমি আমার সব দুঃখ ভুলে যাই। তোমার হাতের মটর পোলাও একবার যে খেয়েছে, তার কিন্তু অন্য কারোর হাতের মটর পোলাও আর ভালো লাগবে না। এসো এসো, তুমিও একটু খাও। স্বামী স্ত্রী দুজনে বসেই মটর পোলাওটা খাওয়া শুরু করেছিল, তখনই মহেশ বলে উঠল,
আচ্ছা সুমিত্রা, যদি আমরা আমাদের ফসলটাকে আলাদা আলাদা না বেচে এদের মটর পোলাও বানিয়ে বিক্রি করি তো আমাদের উপার্জন কিন্তু অনেক বেড়ে যাবে। এমনিতেও তুমি এত সুন্দর মটর পোলাও বানাও, তো সব মটর পোলাও একেবারে বিক্রি হয়ে যাবে। কথাটা তো তুমি ঠিকই বলেছ, কিন্তু লোকজন মাটার পোলাওয়ের মতো সামান্য খাবার কি টাকা দিয়ে কিনে খাবে? এখন তো বেশিরভাগ লোকজন সিঙাড়া, ছোলে ভাটুরে এসব খেতে পছন্দ করে। আরে এরমটা জরুরি নয় সুমিত্রা, যদি তুমি ভালো খাবার বানাও তাহলে লোকে চেটে পুটে খাবে, সেটা ছোলা ভাটুরাই হোক কি মটর পোলাও। তাই জন্যই আমি বলছি কালকে থেকে মটর পোলাও বানাও এবং আমরা সেটা বিক্রি করতে যাব বাজারে গিয়ে, ঠিক আছে? মহেশ সুমিত্রাকে ক্ষেতের থেকে মটরগুলো দিয়ে দেয় আর সুমিত্রা নিজেদের গুদাম থেকে অনেকটা চাল নিয়ে আসে। ও সকালবেলা মটর পোলাও বানাবে বলে রাত্রিবেলায় অনেকগুলো মটর ছাড়িয়ে রেখে দেয়। পরের দিন সকাল সকাল উঠে সুমিত্রা মটর পোলাও বানাতে শুরু করে। মহেশও ওর মটর পোলাও বানানোতে অনেকটাই সাহায্য করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই মটর পোলাও একদম তৈরি হয়ে যায়। শোনো, বাজারে গিয়ে আমি নিজে মাটার পোলাও বিক্রি করব। তোমাকে তো ক্ষেতের কাজও করতে হবে, তাই জন্য আমি বলি তুমি মাঠে যাও। ঠিক আছে সুমিত্রা। সুমিত্রা একাই নিজের মটর পোলাওয়ের ঠেলাগাড়িটা নিয়ে বাজারে বিক্রি করতে যায়। এসো এসো দাদা, এসো এসো দিদি, এসো, গরম গরম সুস্বাদু মটর পোলাও খাও। একবার খেলে এই মটর পোলাওয়ের স্বাদ জীবনেও ভুলবে না। তাজা তাজা মটর আর সুগন্ধি চাল দিয়ে তৈরি এই সুস্বাদু মটর পোলাও খাও। সুমিত্রা বাজারে যাওয়া মাত্রই ওর ওই মটর পোলাওয়ের গন্ধটা গোটা বাজারে ছড়িয়ে পড়ে। ওখানে আশেপাশে যতজন লোক ছিল সবাই ওই গন্ধে আকৃষ্ট হয়ে ও ঠেলাগাড়ির দিকে এগিয়ে যায়। আরে বাহ বাহ বৌদি, তোমার মটর পোলাওয়ের এখান থেকে তো কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এর গন্ধই যদি এত সুন্দর হয় তাহলে এটা খেতে আরো কত সুন্দর হবে। আমি আর অপেক্ষা করতে পারছি না, তুমি তাড়াতাড়ি করে আমাকে 1 প্লেট মটর পোলাও দাও, আমি খাবো। হ্যাঁ দিদি, আর 1 প্লেট আমার জন্যেও। সুমিত্রা তাড়াতাড়ি ওর সকল গ্রাহককে 1 প্লেট করে মটর পোলাও খেতে দিয়ে দেয়। গ্রাহকেরা মটর পোলাওটা মুখে দেওয়া মাত্রই ওরা তো আঙুল পর্যন্ত চাটতে থাকে। আরে বাহ দিদি, তোমার মটর পোলাওটা এত সুন্দর খেতে, আমি তো কোনো দিন আজ পর্যন্ত ভাবিনি যে মটর পোলাও নাকি এত ভালো খেতে হতে পারে। তুমি একটা কাজ করো, তুমি আমার জন্য আরেকটা প্যাক করে দাও, আমি মায়ের জন্য নিয়ে যাব। দেখতে দেখতেই সুমিত্রার দোকানে লোকজন ভরে যায়। সবাই মটর পোলাও খেতে চায়। ও একাই সবাইকে মটর পোলাও খাওয়াতে থাকে। আর কিছুক্ষণ পরেই যখন ওর ঠেলাগাড়িতে লোক একটু কম হয় তখন ওর চোখটা একটা বাচ্চার দিকে যায়, যে একটা ছেঁড়া খোঁড়া জামা পরে দাঁড়িয়েছিল। আর সে অনেকক্ষণ ধরেই এক দৃষ্টিতে সুমিত্রার মটর পোলাওয়ের দোকানের দিকেই তাকিয়েছিল। মনে হচ্ছে এই বাচ্চাটার খুব খিদে পেয়েছে, তাই জন্যে ও আমার ঠেলার দিকেই তাকিয়ে রয়েছে। বাবা, এদিকে এসো। সুমিত্রার ডাক শুনেই বাচ্চাটা দৌড়ে ওর দিকে চলে আসে। বাবা, তোমার কি খিদে পেয়েছে? তুমি কি এই মটর পোলাও খেতে চাও? বাচ্চাটা নিজের মুখ না খুলেই নিজের মাথা নেড়ে হ্যাঁ বলে। আর তাই সুমিত্রা ওকে খাওয়ার জন্য 1 প্লেট ভর্তি মটর পোলাও দেয়। বাবা, তুমি একা এখানে বাজারে কি করছো? আর তোমার বাবা মা কোথায়? আমার বাবা নেই, আর আমার মায়ের শরীরটাও খুব খারাপ। আমি এই মটর পোলাওটা বাড়িতে নিয়ে যাই। আমার মা ঘরে খিদে খুব কষ্ট পাচ্ছে। আমি আমার মায়ের সঙ্গে এই মটর পোলাওটা ভাগ করে খেয়ে নেব। হ্যাঁ দাঁড়াও বাবা, তোমার মায়ের যখন শরীর খারাপ তখন আরও 1 প্লেট মটর পোলাও নিয়ে যাও। আর যদি কিছু দরকার লাগে আমায় বলো। ঠিক আছে আন্টি, তোমার অনেক অনেক ধন্যবাদ। তারপর থেকে ওই বাচ্চা রোজ সুমিত্রার কাছে মটর পোলাও নিতে আসে। সুমিত্রাও আনন্দের সঙ্গেই তাকে মটর পোলাও খাওয়ার জন্য দিয়ে দিত। সুমিত্রার এই বড় মন দেখে লোক ওর কাছে আরো বেশি আসতে লাগে। আর পুরো বাজারে সুমিত্রা গরিব মটর পোলাওয়ালির নামেই পরিচিত হয়ে গেল। তখনই কয়েকদিন পরেই বাজারের ওখানটায় ভয়ঙ্কর রকমের বাজ চমকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি এতই ভয়ঙ্কর পরিমাণে হয়েছিল যে ওটা কয়েকদিন ধরে টানা চলে, যার জন্যে সুমিত্রা অনেক দিন ধরে এই বাজারে নিজের ঠেলা গাড়িটা আর লাগাতে পারে না। এইভাবে তো আমাদের মটর খারাপ হয়ে যাবে। সবজি বেশি দিন তাজা থাকে না। এই অবস্থায় আমি কি করে বাজারে মটর পোলাওয়ের ঠেলা লাগাই বলো তো? বাজারে চারিদিকে জল ভরে গেছে। সুমিত্রা এই জিনিসগুলো তার স্বামীকে বলছিলই, এমন সময় বাইরে কে যেন দরজা ঠকঠক করে। আরে, এই সময় বাড়িতে আবার কে এলো? তুমি দাঁড়াও, আমি এখানে দেখছি। মহেশ যখনই গিয়ে দরজাটা খোলে
তখনই ও দেখে সামনে ওই ছেলেটাই ভিজে জামা কাপড়ে দাঁড়িয়ে আছে। আরে বাবা, তুমি কে? আমি সুমিত্রা কাকির সঙ্গে দেখা করব, যে মটর পোলাও বানায়। আচ্ছা, তুমি ভিতরে এসো বাবু। আরে বাবা, তুমি এখানে? হ্যাঁ কাকি, তুমি আমাকে রোজ মটর পোলাও খাওয়াতে না, তাই আজ আমি তোমার থেকে সাহায্য চাইতে এসেছি। কিরকম সাহায্য বাবা? তুমি কি মটর পোলাও খেতে চাও? না কাকি, বানের জন্যে সবার বাড়ির আনাজ খারাপ হয়ে গেছে, কারোর জমিতে কিচ্ছু ভালো নেই, আমাদের ওখানে কারোর কাছে খাওয়ার কিছু নেই। তুমি সবার জন্য মটর পোলাও বানিয়ে দেবে? সবাই অনেক দিন ধরে কিছু খায়নি, আমরাও খাইনি। ওই ছেলেটার সব কথা শুনে সুমিত্রার খুব কষ্ট হয়, ওর চোখ জলে ভরে ওঠে। তুমি চিন্তা করো না বাবা, আমি সবার জন্য মটর পোলাও বানাবো, কেউ ক্ষুধার্ত থাকবে না। আমি মটর পোলাও বানানোর সব জিনিস নিয়ে তোমার সাথে যাচ্ছি। দাঁড়াও সুমিত্রা, আমিও যাব তোমার সঙ্গে। দুই স্বামী স্ত্রী মটর পোলাও বানানোর সব রকম সরঞ্জাম নিয়ে ওই গ্রামে ওই বাচ্চাটার পিছন পিছন চলে যায়। ওইখানে সুমিত্রা গরিব মেয়েদের সঙ্গে একসাথে মটর পোলাও বানানো শুরু করে, যাতে কয়েকদিন ধরে বড় বুড়ো বাচ্চা যারা যারা খেতে পায়নি তারা সবাই খেতে পায়। সুমিত্রা যখন এরকমটা করছিল তখন একটা ছেলে সুমিত্রার ভিডিও বানিয়ে ইন্টারনেটে দিয়ে দেয়। তার কিছুদিন পরেই বড় বড় লোকেরা সুমিত্রার ঘরে আসতে শুরু করে। আপনারা কারা দাদা? কার সঙ্গে দেখা করতে চাইছেন? হ্যাঁ, আমরা সুমিত্রা দিদির সঙ্গে দেখা করতে এসেছি। হ্যাঁ, সুমিত্রা তো নিজের ঠেলা গাড়িটা নিয়ে বাজারে গেছে। আমি সুমিত্রার বর মহেশ, যদি কিছু বলার থাকে তাহলে আমাকে বলতে পারেন। দাদা, আমাদেরকে মন্ত্রী পাঠিয়েছেন। কিছুদিন আগে সুমিত্রা দিদির যে ভিডিওটা ভাইরাল হয়েছিল সেটা দেখে মন্ত্রী খুব প্রভাবিত হয়েছেন। আজকের দিনে যেখানে লোকেরা এমনি এমনি কারো সাহায্য করে না, সেখানে সুমিত্রা দিদি সবাইকে ওই বানের সময় ফ্রিতে খাবার খাইয়েছে। এই জন্যই মন্ত্রী চান উনি যে গরিবদের জন্য খাওয়ার জায়গা খুলেছেন সেটা সুমিত্রা দিদি গিয়ে উদ্বোধন করুক, যেখানে গরিব মানুষদেরকে ফ্রিতে খাবার খাওয়ানো যাবে। কিন্তু মন্ত্রী এই কাজের জন্য সুমিত্রা দিদিকে প্রত্যেক মাসে খুব ভালো মাইনে দেবে। আপনি আমাদের ভিজিটিং কার্ডটা রাখুন, সুমিত্রা দিদি এলে বলবেন এই নাম্বারটায় যেন একবার কল করে নেয়। ঠিক আছে দাদা, সুমিত্রা এলেই আমি সুমিত্রাকে বলবো যেন আপনাদেরকে অবশ্যই করে কল করে। সুমিত্রা বাড়ি আসা মাত্রই মহেশ তাকে সব কথা খুলে বলে। এইটা জানতে পেরে সুমিত্রা মারাত্মক খুশি হয়ে ওঠে। এবার মন্ত্রী তৈরি গরিবদের রান্নাঘরে ও রান্না করবে এবং গরিব মানুষদের সেবা করবে, আর তাদের জন্য মটর পোলাও বানাবে, যেখানে প্রত্যেকটা মানুষ ফ্রিতে সুমিত্রার হাতের মটর পোলাও খেতে পারবে। মন্ত্রী মহোদয় এই কাজের জন্য সুমিত্রাকে ভালো রকমের মাইনে দেয়, যেখান থেকে ওদের যে আর্থিক পরিস্থিতি সেটা আস্তে আস্তে ভালো হয়ে যায়।